আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে আবার নতুন করে শীত নামবে। মানে এখন কিন্তু অলমোস্ট 6:45 বাজে, কিন্তু বাইরের ওয়েদার দেখে মনেই হচ্ছে না যে 6:45 বাজে। কুয়াশা, তারপর হচ্ছে অন্ধকার হয়ে আছে, ভালো মতো আলো হয়নি এখনো, আর অনেক বাতাস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে। আচ্ছা, লাস্ট ব্লগে আমি যে শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তো ওইগুলো দেখে অনেক আপুরাই দাম জানতে চাচ্ছিলেন। তা আমি ব্লগের মাধ্যমে দাম বলে দিইনি, এর জন্য এক্সট্রিমলি সরি। আর কেন আমি এখন জিনিসপত্রের দাম বলি না সেটার কারণ কিন্তু আমি আপনাদেরকে অলরেডি বলেছি। যে দেখা যায় যে আমি কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করে দাম বলার পরও অনেকে কোয়েশ্চেন করেন আবার এটা কত নিয়েছে, ওইটা কত নিয়েছে। তো এর জন্য ইদানিং হচ্ছে আমি দামগুলো বলি না। কিন্তু আমার প্রথম দিককার ব্লগগুলো আপনারা দেখলে খেয়াল করবেন যে আমি যেটাই কিনতাম না কেন, আমার দাম যদি মনে থাকতো আমি কিন্তু সাথে সাথে আপনাদেরকে বলে দিতাম। তো একই কোয়েশ্চেনের অ্যান্সার বারবার দিতে ইচ্ছে করে না, এর জন্য আসলে হচ্ছে আমি দামটা বলি না। তবে নেক্সট ব্লগ থেকে মানে চেষ্টা করব, যদি কোনো শপিং করি, কেনাকাটা করি, তো দামটা মনে থাকলে আমি আপনাদেরকে বলে দিব। অনেক সময় দেখা যায় আমি এমনও জিনিসপত্র মানে বের করে ইউজ করি যেগুলো আমার অনেক আগের কেনা, তো ওইগুলো দাম তো আমি আর বলতে পারবো না। আবার দেখা যায় কিছু কিছু শপিং আমি বেশ অনেক দিন আগে করেছি, আপনাদের সাথে একটু লেট করে শেয়ার করছি, তখনও কিন্তু দামটা আমার মনে থাকে না। তো চেষ্টা করব দামগুলো বলে দেওয়ার জন্য। তো আমার যে জুস জারটা আছে সেটা নিয়ে অনেক আপুরাই জানতে চাচ্ছিলেন প্রাইস কত। তো এটা হচ্ছে 1200 টাকা নিয়েছিল। আর এটা নিয়ে অলমোস্ট হচ্ছে আমার ছোট ভাইয়ের সাথে মানে শপকিপারের সাথে অনেক ঝগড়া লেগে গিয়েছিল। তার কারণ হচ্ছে জুস জারটার প্রাইস হচ্ছে 1500 টাকা চেয়েছিল, তো আমি হচ্ছে 700 টাকা বলেছিলাম। মানে নর্মালি তো অর্ধেক দাম বলতেই হয়, তো 700 টাকা সে মানে দিবে না। কিন্তু তারপর হচ্ছে আমি বের হয়ে চলে এসেছি, আমরা তো ভাবলাম যে হয়তো বা পেছন থেকে ডাক দিবে, 200-100 টাকা বাড়িয়ে নিয়ে নিব। পরে দেখলাম যে না, মানে আর কোনো ডাকাডাকি করছে না। এরপর হচ্ছে আমি আমার ভাইকে আবার পাঠিয়েছি, বললাম যে গিয়ে আরও 200-100 টাকা বেশি বলো, কিন্তু তখনও দিবে না। একদম হচ্ছে 1200 টাকার নিচে তারা দিবেই না। তো আমি ভাবলাম যে না, 1200 টাকা দিয়ে এটা নিব না। তাছাড়া নিউ মার্কেট তো এখনও যাইনি, নিউ মার্কেটটা আগে ঘুরে দেখি। তো নিউ মার্কেট ঘোরার পর আমার কাছে তেমন কোনো আর পছন্দ হচ্ছিল না। একটা পছন্দ হয়েছিল, কিন্তু সেটা এটার মতো অতটা সুন্দর ছিল না। কিন্তু প্রাইস বলছিল 1000 টাকা, মানে এর চেয়ে কমে দিবে না। এর জন্য আমার ভাইকে আমি জিজ্ঞেস করলাম যে 1000 টাকা দিয়ে ওইটা নিব নাকি 1200 টাকা দিয়ে এটা নিব। তো আমার ভাই বলল যে আপু 1200 টাকা যেটা বলেছে সেটা বেশি সুন্দর। তারপর আবার চন্দ্রিমাতে এসে যখন মানে 1200 টাকা মানে বলে নিয়েছি অলমোস্ট, মানে প্যাকেট করা শেষ হয়ে গিয়েছে, তখন আরেকজন এসে বলছে যে না, 1500 টাকার নিচে মানে এটা সেল হবে না। তো আমরা মানে এটা নিয়ে আর কি কথা কাটাকাটি এক পর্যায়ে শুরু হয়ে গিয়েছে। এরপর আমরা বের হয়ে চলে এসেছিলাম। তারপর হচ্ছে যে শপ ওনার, উনি নামাজে ছিলেন, উনি আসার পর আবার আমাদেরকে ডাকিয়েছেন, বললেন যে এটা 1200 টাকা তো আমি সেল করেছি। তো এটা শুনে আমার ভাই আরও রেগে গেল যে 1200 টাকা আপনি বলেছেন, কিন্তু আপনার দোকানের লোকজন কেন এরকম করলো, মানে 1500 টাকার নিচে দিবে না। তারা হয়তো বা দাম জানে না, সুন্দর করে বলতে পারতো যে আমরা অ্যাকচুয়ালি দামটা জানি না, যে বলেছে উনি নামাজে গিয়েছে তাহলেই তো হতো। এটা না করে মানে উল্টাপাল্টা আরও চেঁচামেচি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এর আগে কখনো মানে কোনো কিছু কেনাকাটা করতে গিয়ে আমার সাথে এরকম মানে ঝগড়া ঝামেলা বাঁধেনি। তো এবার মানে একটু লেগে গিয়েছিল, তারপরে আবার সব কিছু সলভ হয়ে গিয়েছে, আর আমাকে মানে 1200 টাকা দিয়ে সেটা আবার দিয়ে দিয়েছে। সেই সাথে ভাইরাল যে গুড মর্নিং লেখা কাপটা আমি কিনেছি, এটা অনেকেরই আছেন, আবার অনেকেই কিনতে চাচ্ছেন। তো আমি হচ্ছে যে এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, মানে অনলাইন থেকে বেশ ভালো পরিমাণ কম দামে পেয়ে আমি আর বেশি দামাদামি করিনি। আমি যে দামটা বলেছি দেখি তারা দিয়ে দিয়েছে। পরে ভাবলাম যে আরে না, আর একটু কম দাম বললে হয়তো বা ভালো হতো। তো আপনারা আরও একটু কম দামে কাপটা কিনতে পারবেন। আমি 250 টাকা দিয়ে কিনেছি, তবে আমার কাছে মনে হচ্ছে 200 থেকে 220 টাকা বললে কাপটা দিয়ে দিবে। তারপর আরও একজন আপু তো মানে আমি যা যা কিনেছি পুরো ডিটেলস সব কিছুর প্রাইস জানতে চাচ্ছিলেন। তো আপু প্রাইসটা আমি কমেন্টে আপনাকে বলে দিয়েছি, আপনি হচ্ছে কাইন্ডলি কমেন্টটা চেক করে নেবেন। তো এখন হচ্ছে আমি টুনা স্যান্ডউইচ বানাচ্ছি।
মানে আজকের স্যান্ডউইচটা মানে খেয়ে মনে হচ্ছিল না যে আমি টুনা ফিশ দিয়ে স্যান্ডউইচ বানিয়েছি, মনে হচ্ছিল চিকেন স্যান্ডউইচ বানিয়েছি। কারণ হচ্ছে যে মানে ফিশের যে ইয়াটা আমি বানিয়েছি সেটা একটু অন্যরকম করে বানিয়েছি। মানে তেলের মধ্যে বেশি করে রসুন কুচি দিয়ে, পেঁয়াজ দিয়ে, তারপর হচ্ছে টুনাটাকে ভালো মতো ভেজে চিকেন যে তান্দুরি মশলাটা পাওয়া যায় সেটা দিয়েছি, গোলমরিচ, লবণ এগুলো দিয়ে আমি ভালো মতো হচ্ছে মানে ভাজা ভাজা করেছি আর কি। তারপরে এখন যা যা দিলাম সেটা তো দেখেই নিয়েছেন, আবার গাজর কুচিও দিয়েছিলাম। তো ওই রকম করে রান্না করে নেওয়ার কারণে না টেস্ট একটু অন্যরকম এসেছে। আর এরকম করে রান্না করার কারণ হচ্ছে লিয়ানা, কারণ ফিশের একটা স্মেল থাকলে লিয়ানা খেতে চায় না। তো যাই হোক, আজকে হচ্ছে আমি আপনাদের অনেক রিকোয়েস্টেড একটা জিনিস শেয়ার করব। আসলে মানে অনেক বেশি লেট হয়ে গিয়েছে, মানে আপনারা এত এত আমার কাছে এই জিনিসটা দেখতে চেয়েছেন, কিংবা এখনও পর্যন্ত আপনারা কমেন্ট করেন যে আপু এটা কোন জায়গা থেকে নিয়েছেন। মানে অনেক সময় দেখা যায় যে আমার ভিডিওটা একটু বেশি মানুষের কাছে যখন মানে রিচ হয় কিংবা বেশি মানুষ দেখেন, আর সেই সময়ে যদি আমি আমার এই মশলার জারগুলো মানে দেখাই মানে সেই ব্লগটাতে, তখনই হচ্ছে আমি এই কমেন্টটা পাই যে আপু এই স্টিকারগুলো আপনি কোন জায়গা থেকে নিয়েছেন। তো আসলে আমি তো স্টিকারগুলো কোনো জায়গা থেকে নিইনি, আমি এগুলো নিজে বানিয়েছি। আর এইটার আইডিয়া যখন আমার মাথায় এসেছিল তখন কিন্তু এই ধরনের স্টিকার কোথাও পাওয়া যেত না, মানে বাংলাদেশের কোথাও পাওয়া যেত না। এখন তো আপনার দারাজ বলেন, অনলাইন বলেন, বিভিন্ন পেজে এই ধরনের মশলা জারের স্টিকার পাওয়া যায়। তো আমি যখন বানিয়েছি তখন এটা একদমই ছিল না। তো আমি খুব কষ্ট করে মানে বুঝে শুনে তারপর হচ্ছে বানিয়েছিলাম। তো ভাবলাম যে এতদিনের মানে আপনাদের রিকোয়েস্টেড ব্লগ আপনাদের সাথে কেননা শেয়ার করি আজকে। আর এতদিনে আসলে আমি এই স্টিকারগুলো আর বানাইনি, 1.5 বছর আগে যে বানিয়েছিলাম ওইগুলি দিয়ে এখনও পর্যন্ত চলছে। তো ইদানিং আমি প্ল্যান করেছি যে আমার কিচেন ক্যাবিনেটের মশলার জারগুলো একটু অর্গানাইজ করব। তো এর জন্য আমাকে আবার হচ্ছে মানে কিছু এরকম স্টিকার বানাতে হচ্ছে। তো ভাবলাম যে যেহেতু বানাচ্ছি তো আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করে দেই। অনেকে হয়তো এটা ভাবতে পারেন এখন যেহেতু এটা পাওয়া যায় তাহলে কেন আপনি কষ্ট করে বানাচ্ছেন। তার কারণ হচ্ছে আমার মনে হলো যে মানে আমি যে সাইজগুলো চাচ্ছি মানে সেই সাইজগুলো হচ্ছে আপনার অনলাইনের মানে যে সেল করে সেখানে নেই, হয়তো বা একটা সাইজই মানে থাকে, আমি শিওর না। তো আমার হচ্ছে ছোট বড় মানে বেশ কয়েকটা সাইজ লাগবে। তো এর জন্য আমি বানিয়ে নিচ্ছি। আর তাছাড়া এগুলো প্রথম সময়ে বানিয়েছিলাম যখন, তখন আমার কাছে অনেক কষ্ট মানে দায়ক কাজ মনে হয়েছে, কিন্তু এবার কিন্তু তেমন কোনো কিছুই মনে হয়নি, খুবই সিম্পল আর ইজি কাজ। মাত্র কিছু টাকা খরচ করলেই হচ্ছে এই স্টিকারগুলো অনেক আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নিয়েছি। আর এখানে অল্প একটু মানে লেফট ওভার মিক্সচার রয়ে গিয়েছে, তো এগুলো আমি আপাতত ফ্রিজে রেখে দিচ্ছি। তবে এইটা দিয়ে কিন্তু আমি যে ফ্রোজেন পরোটা আছে সেইটা দিয়ে মানে ভেজে খেয়েছিলাম, সাথে একটু তখন আমি ক্যাপসিকাম অ্যাড করেছিলাম। আচ্ছা চলেন এখন আমি আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করি। তেমন স্পেশাল কোনো কিছুই না, তবে যেসব আপুরা রিকোয়েস্ট করেছিলেন আমি জানি না ওই সব আপুরা আজকে আমার ব্লগ দেখবেন কি না, কিন্তু আমি যে সবসময় চেষ্টা করি আর কি আপনারা কোনো কিছু আমার কাছে দেখতে চাইলে সেটা আমার মনে থাকলে আমি কিন্তু দেখিয়ে দেই। তো এটার জন্য আমাদের হচ্ছে যে ব্ল্যাক কালারের যে A4 সাইজের নর্মাল পেপার আছে সেইটা লাগবে। পেপার কিন্তু বিভিন্ন ধরনের হয়, আরেকটা থাকে আপনার যে হার্ড টাইপের যে পেপার সেইটা, ওইটা কিন্তু না, সফট টাইপের যে A4 সাইজের পেপার আছে সেইটা হবে, মানে সেইটা লাগবে। তারপর ওইটাকে আমি মানে যে সাইজ দিতে চাচ্ছি আমার জারের জন্য, মোট কথা হচ্ছে আপনারা যেই সাইজ বানাবেন সেই সাইজ অনুযায়ী হচ্ছে পেপারটাকে কেটে নেবেন। তারপর হচ্ছে এই যে আমি কিভাবে ফোল্ড করছি এটা আসলে মানে মুখে বলানোর তো কিছু নেই, মানে আপনাদের দেখে বুঝে নিতে হবে। তারপর এরকম করে ভাঁজ করে আমি হচ্ছে এখন ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা যেভাবে ডিজাইন দিতে পছন্দ করেন ঠিক ওই রকম করে কিন্তু পেপারটা কেটে নিতে পারেন। আর যদিও মানে সব ডিজাইন একই রকম হয় না, কারণ এতগুলো পেপার তো আর একসাথে কাটা পসিবল না। আমি এখানে মাত্র 3টা নিয়েছি, তাতেই হচ্ছে আমার একটু মানে কাটতে কষ্ট হয়ে যাচ্ছিল। তো এর জন্য মানে এক একটা হচ্ছে এক এক শেপের হয়ে যায়। তো এটা কোনো ব্যাপার না, বিভিন্ন ডিজাইনের হয়ে যাবে আর কি। এই যে আমি হচ্ছে এইভাবে করে কেটে নিয়েছি। আর এই যে দেখেন পেপারগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে আমার, মানে এরকম করে কেটে নিলে জাস্ট হয়ে যায়।
তবে এই পেপারগুলো কিন্তু ওয়াটারপ্রুফ না, আর ওয়াটারপ্রুফ না হওয়া সত্ত্বেও আপনারা হচ্ছে বেশ অনেক দিন এটা ইউজ করতে পারবেন। তা কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই যে আমি হচ্ছে আবারও কিছু কেটে নিয়েছি, এটা কিন্তু অনেকটা বাটারফ্লাই মানে শেপের হয়েছে। তো এক একটা হচ্ছে এক এক ডিজাইনের হয়ে যায়, বাট অনেকটাই কাছাকাছি যায় আর কি। এখন হচ্ছে আমি এই পেপারগুলোর মধ্যে নাম লিখে নিব, মানে আমি অ্যাকচুয়ালি মানে যেটার মধ্যে যেটা রাখতে চাচ্ছি ওই হিসেবে হচ্ছে নামগুলো লিখব। আর এটার জন্য হচ্ছে আপনাদেরকে এইরকম একটা পেন লাগবে। মানে এই পেনগুলো হচ্ছে একটু রেয়ার, মানে সব জায়গায় পাওয়া যায় না। এটা হচ্ছে হোয়াইট কালারের যে পেন সেইটা। তো প্রথমে কিন্তু আপনাদেরকে মনে হতে পারে যে এটা ভালো মতো কালারটা হচ্ছে না, মানে লেখাটা ডার্ক হচ্ছে না, কিন্তু একবার লেখার পরে আপনারা হচ্ছে হালকা করে আবারও ওইটার উপরে যখন মানে লিখবেন তখন দেখবেন যে ডার্ক কালারের লেখা হয়ে গিয়েছে। তো এই যে একটা স্টিকার কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সবগুলো মানে এরকম করে লিখে নিব। এই তো আমার স্টিকারগুলো বানানো শেষ, কিছু ছোট কেটেছি, কিছু বড় কেটেছি। আর এগুলোকে কিভাবে ওয়াটারপ্রুফ বানাচ্ছি আমি জারের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তার আগে হচ্ছে পেনটাকে আমি একটু ভালো মতো দেখিয়ে দিই আপনাদেরকে ক্লোজ থেকে, নয়তো আবার আপনারা জানতে চাবেন যে এটা কী পেন। তো দেখিয়ে দিলাম। এই জারগুলো হচ্ছে আমি লাস্ট ব্লগে দেখিয়েছিলাম যে নতুন কিনেছি। তো এগুলোর মধ্যে হচ্ছে আমি আমার স্টিকারগুলো লাগাবো। তো স্টিকারগুলো লাগানোর জন্য আমি এখন চেক করে নিচ্ছি। তো প্রথমে আমার কাছে মনে হচ্ছিল যে মানে কোনো সাইজ হয়তো বা মানে কোনো পাশ হয়তো বা মানে একটু ছোট বড় আছে। তো খুঁজে দেখছিলাম, পরে দেখলাম যে না, সবগুলো পাশ হচ্ছে মানে একদম সেম। তো যে কোনো একটাতে আমি এভাবে বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমার লাগবে স্কচ টেপ। এখানে হচ্ছে আমি যে মোটা স্কচ টেপটা আছে সেইটা নিয়েছি। আর এটাকে এমনভাবে লাগাতে হবে যেন স্টিকারের চারোপাশে হচ্ছে আপনার বাড়তি থেকে লেগে যায়। মানে মোট কথা হচ্ছে চারপাশটা হচ্ছে বাড়তি থাকতে হবে আপনার স্টিকার থেকে স্কচ টেপটা। তো এইভাবে যদি আপনারা লাগান তখন আপনারা এটাকে ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন। আর ভিতরে কিন্তু কোনোভাবে হচ্ছে পানি যাবে না, যেহেতু চারপাশ হচ্ছে স্কচ টেপ দিয়ে কাভার করা। তো এইভাবে হচ্ছে আমি স্টিকারগুলোকে ওয়াটারপ্রুফ করেছি। আমার কিচেনের যে জারের স্টিকারগুলো আছে সেগুলো কিন্তু আমি 1.5 বছর ধরে ইউজ করছি, আর এখনও পর্যন্ত মানে সেম টু সেমই আছে। এগুলো তো অবশ্যই আমি ওয়াশ করি, তো নষ্ট হয়নি। তো আপনারা যদি স্কচ টেপ দিয়ে এরকম করে ফুল কাভার করে আপনারা স্টিকারগুলো লাগান তখন কিন্তু এগুলো ইজিলি ওয়াশ করতে পারবেন। কোনো ধরনের কোনো মানে সমস্যাই হবে না, আর স্টিকারগুলোও নষ্ট হবে না। তো যাই হোক, আমার এই টেকনিক আপনাদের কেমন লেগেছে আমি জানি না, তবে অল্প কিছু টাকা খরচ করলেই কিন্তু এই ধরনের সুন্দর মানে স্টিকার আপনি ইজিলি বাসাতেই বানিয়ে নিতে পারবেন। আর যদি কষ্ট করতে না চান তাহলে অনলাইনে পাওয়া যায়, সেখান থেকে আপনারা কিনে ইউজ করতে পারবেন। তো ওইখান থেকে কিনে ইউজ করলে আর কি মনের মতো শেপটা থাকবে না আর কি, একই সাইজ পাওয়া যাবে। তো যাই হোক, আমি যে মানে ব্রেড এখানে গ্রিল করেছিলাম তো সেইটার মানে ক্রাম্ব যে ছিল ওইগুলো অনেকখানি পড়েছে। আর এগুলো পড়লে দেখা যায় যে অনেক পিঁপড়া চলে আসে। তো ভাবলাম যে এগুলো সব কিছু ঝেড়ে ক্লিন করে তারপরে আমি রেখে দেই। আরও বেশ কিছু আপু বিভিন্ন জিনিস নিয়ে কোয়েশ্চেন করেছেন। তো সেই সব আপুদের কোয়েশ্চেনের অ্যান্সার আমি আজকের ব্লগে দিতে পারলাম না, কারণ মানে ব্লগ যখন আমি এডিট করি সবসময় বলি একদম ছোট ছোট করে কেটে এডিট করি, পরে দেখা যায় আমার কথা বলা শেষ হয় না। তো চেষ্টা করব যদি মনে থাকে নেক্সট ব্লগে আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার জন্য। তো আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিব। টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউরসেলফ। আল্লাহ হাফেজ।